করি আপনারা সবাই ভালো আছেন। দীঘা কিভাবে আসলাম, স্নান, খাওয়া দাওয়া, হোটেল সকল কিছুই এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। এখন দীঘায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো, বিভিন্ন জিনিস দেখবো এবং 2024 সালে কি কি দীঘায় পরিবর্তন হয়েছে সেটা খোঁজার চেষ্টা করব। তো সেই সকল ইনফরমেশন এবং আমাদের অভিজ্ঞতাগুলো তুলে ধরলাম এই ভিডিওতে। এই হলো আমাদের হোটেল ওয়াইসিস, এর নাম্বারটা আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তাদের বলে রাখি, দীঘায় প্রচুর পরিমাণে হোটেল রয়েছে, আপনারা বুক না করে আসলেও সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। একদিনের দীঘা ভ্রমণের আমাদের প্রথম এখন গন্তব্য হলো দীঘার অমরাবতী পার্ক। টিকিট কিনে নিলাম, আমাদের টিকিট পড়লো পার হেড 10 টাকা। আর রূপের টিকিট প্রাইস 12 বছরের উপরে 80 টাকা, 3 থেকে 12 বছর 46 টাকা এবং 3 বছর নিচে ফ্রি। এদিকে রয়েছে শৌচালয়, টয়লেটের ব্যবস্থা। আর এই পার্কটি প্রতিদিনই খোলা থাকে মোটামুটি সন্ধ্যা 7টা পর্যন্ত। আর রোপওয়ে আপাতত বন্ধ আছে, ভিতরে একটা রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, সে কারণবশত বন্ধ আছে। এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলের গাছ। কিছু গাছে ফুল ফুটেছে, কিছু গাছে ফুটেনি, খুব সুন্দর আর কি। তো এখানে মোটামুটি দীঘা আসলে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। রোপওয়ের কাজ হচ্ছে, এই জন্য আপাতত এখন বন্ধ আছে। আর একটু সামনে আসার পর এই সাইডে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রাইডস করার ব্যবস্থা, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। আর এদিকে রয়েছে যে বড় অমরাবতী যে লেকটা, সেখানে বোর্ডিংয়ের ব্যবস্থা করা রয়েছে, দেখুন অনেকেই বোর্ডিং করছে। আর এই পার্কের মাঝে মাঝেই রয়েছে বসার ব্যবস্থা, আপনি এখানে বসে অনেক সময় রেস্ট করতে পারেন। এই দেখুন, এগুলো বাচ্চাদের সকল কিছু রাইডসের ব্যবস্থা। বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য কিন্তু উপযুক্ত এই অমরাবতী পার্ক। কিছু দূর আসার পরেই এদিকে রয়েছে একটাই জলাশয়, আপাতত কিছু নেই। এই পার্কে দীঘা আসলে অবশ্যই আমার একবার না একবার আসা হয় এবং অনেকবারই আসা হয়েছে আর কি। তবু এই পার্কটা আমার কাছে কিন্তু এখনও খুবই ভালো লাগে, এতবার আসা সত্ত্বেও খুবই ভালো লাগে। তো আপনারা আসলে অবশ্যই একটা বিকাল এখানে কাটাতে পারেন, বা কিছুটা সময় কাটানোর জন্য বাচ্চা হোক, বয়স্ক হোক, কাপেল হোক, সবার জন্য কিন্তু উপযুক্ত এই দীঘার অমরাবতী পার্ক। তো এবার চলে আসলাম প্রজাপতি পার্কে। এটি অমরাবতী পার্কের একটি অংশ। এখানে একটা সময় প্রচুর প্রজাপতি থাকতো, এখন অবশ্য তার অস্তিত্ব বিলীনের মুখে আর কি, নেই বললেই চলে। দু সালের অমরাবতী পার্কের নতুন ভার্সন এই ব্রিজটা। এর আগের বার যখন এখানে আসা হয়েছে তখন এর কাজ চলছিল, এবার ব্রিজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এবং খুব ভালো লাগছে আর কি। জায়গাটা খুব সুন্দর আর কি, টোটাল লেকের মধ্যে মিডলে একটি স্থলভূমি আর কি। এখানেও বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং সাজানো গোছানো রয়েছে পরিপাটি। মূলত কাঠের ব্রিজটা পার করেই এখানে আসতে হয়। ওই সাইডটা দিয়ে আমরা এইমাত্র হেঁটে গেলাম, এবার চলে এসেছি এই সাইডে, মাঝখানে সেই লেক আর কি। ছোট্ট একটি জায়গা, চারিদিক দিয়ে আর কি ভাবে হেঁটে হেঁটে যেতে বেশ ভালোই লাগে আর কি। একদম টপে চলে আসলাম, আর এখান থেকে অমরাবতী পার্কের ভিউটা অসাধারণ। এখন প্রচণ্ড পরিমাণে মেঘলা আকাশ, কিন্তু আজকে যদি ওয়েদারটা রৌদ্রোজ্জ্বল থাকতো তাহলে ভিউটা কিন্তু আরও দারুণ লাগতো। এদিকটা ঘোরা আপাতত শেষ, এখন এই ব্রিজের উপর দিয়েই আবার যাচ্ছি আমরা অমরাবতী পার্কের অন্য প্রান্তে। এদিকে রয়েছে টিকিট কাউন্টার, বোর্ডিং করার জন্য টিকিট কাটলে এখান থেকেই কাটতে হবে, যদিও এখন আপাতত কাউন্টারটা এই দিকটায় রয়েছে। আর এই হলো রেড বোর্ড।
এখান থেকে টিকিট কেটে নিতে হবে বোর্ডিং করার জন্য। এই হলো বোটগুলো। আপাতত অমরাবতী পার্ক এখন বোর্ডিং সম্পূর্ণভাবে চালু আছে, কিন্তু রোপওয়ে আপাতত টেকনিক্যাল সমস্যার জন্য বা কাজ হচ্ছে সেজন্য বন্ধ আছে। তো কবে নাগাদ রোপওয়ে চালু হতে পারে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য এই অমরাবতী পার্ক কর্তৃপক্ষ থেকে জানা সম্ভব হয়নি। আশা করি 2-1 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। অমরাবতী পার্ক আমাদের আপাতত ঘোরা শেষ। অমরাবতীর সামনেই রয়েছে এরকম ফলের জুস, অরিজিনাল ফলের জুস আর কি। তো আমরা আপাতত মৌসুমী লেবুর জুস খাবো। অসাধারণ। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, আপনারা যদি সাইট সিন করতে চান শঙ্করপুর, মোহনা কিংবা তালসারি, উদয়পুর, তো আপনারা চাইলে এই যে দেখুন টোটো বা অটো বিভিন্ন ধরনের গাড়িগুলো আছে, এদের সাথে একটু বার্গেনিং করে অবশ্যই সাইট সিন করবেন। সে চাইলে আপনারা আগে থেকে বুকিং করে নিতে পারেন, কিংবা যখন যাবেন সাইট সিনে তখন আপনারা অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন। এখানে রয়েছে মেডিসিনের শপ। এদিকটা হলো আপনাদের মেইন রোড, এখান থেকে আসলে আপনারা এই মেডিসিনের শপ পেয়ে যাবেন। আর এদিকটা হলো আপনাদের সি বিচ। আপনাদের কাজু বাদামের প্রয়োজন হলে এই ন্যাশনাল কাজু বাদামের দোকান আর শপ রয়েছে, এখান থেকে কাজু বাদাম নিয়ে নিতে পারেন। বিকেলের সমুদ্রের পাড়ে বসে থাকাটা, সমুদ্রের সেই চেনা গর্জন, সেই ফ্রেশ হাওয়া সত্যি মনকে অনেকটাই বিকশিত করে তোলে। অনেকটা সময় ধরে এখানে বসে আছি, আরও কিছুটা সময় থাকবো, তারপর নিউ দীঘা মার্কেট করব, ওল্ড দীঘা মার্কেট করব। দীঘার অন্যতম আমার প্রিয় জিনিস। এবার আমরা যাচ্ছি নিউ দীঘার মার্কেটে। নিউ দীঘায় যে হাঁটার রাস্তাটা আছে তার দুদিকে বেশ কিছু দোকানপাটও রয়েছে, যেমন এরকম কফির দোকান, চা কফির দোকান, এই ধরনের বিড়ি সিগারেট, পান বিড়ির দোকান। আর আপনারা সবসময় ময়লার জন্য ডাস্টবিন ইউজ করবেন। নিউ দীঘা মার্কেটে আসতেই আমি বাড়ির জন্য কিছু কেনার জন্য প্রস্তুতি শুরু করে দিলাম। এখান থেকেই মূলত নিউ দীঘার মার্কেট শুরু। বাচ্চাদের এরকম রাইডস করার ব্যবস্থা রয়েছে, 1 রাউন্ড 50 টাকা। এদিকে রয়েছে শাখা শঙ্কের শপ। দীঘা বেড়াতে আসবেন, মাছ ভাজা খাবেন না সেটা হয়? তবে অবশ্যই খাবেন। তবে নিউ দীঘা হোক কিংবা ওল্ড দীঘা হোক, মাছ ভাজা যখন খাবেন অবশ্যই একটু দেখে শুনে খাওয়ার চেষ্টা করবেন। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই হলো নিউ দীঘার ফিশ মার্কেট সহ বিভিন্ন বাচ্চাদের খেলনা যাবতীয় জিনিসের সামগ্রী এখানে পাওয়া যায়। যদিও আজকে টুরিস্টের সংখ্যা অনেকটাই কম, আর কিছু কিছু দোকান দেখলাম এখনো অনেক বন্ধ রয়েছে। নিউ দীঘা মার্কেট ঘুরলাম, দেখলাম দোকানপাটের সংখ্যা অনেকটাই কম এবং টুরিস্টের পরিমাণটা অনেকটা কম মনে হচ্ছে আমার কাছে। তো যাই হোক, ঘুরলাম, ভালো লাগলো। এখন যাচ্ছি ওল্ড দীঘা মার্কেটে। নিউ দীঘা মার্কেটের সমুদ্রের রাস্তা ধরে হেঁটে হেঁটে যাবো এখন ওল্ড দীঘা মার্কেটে।
এদিকে রয়েছে শান্তি শৌচালয়ের ব্যবস্থা, আর সারা রাস্তা জুড়ে বেশ পর্যটকের সমাগম। নিউ দীঘা থেকে এখন আমরা ওল্ড দীঘা হেঁটে হেঁটে যাচ্ছি। আর যাওয়ার পথে দেখলাম এই সমুদ্রের পাড়ে যে রাস্তা, তার পাশে প্রচুর দোকানপাট এবং অনেক টুরিস্টের সমাগম। মানে নিউ দীঘা মার্কেট থেকে এই রোডে কিন্তু টুরিস্টের সমাগমটা অনেকটাই বেশি। দীঘা আসলা, ঘুরলা, স্নান করলা, খাওয়া দাওয়া সকল মিলিয়েই দেখলাম তোমার এক্সাইটেডমেন্টটা অনেকটাই বেশি। তো তোমার অভিজ্ঞতা থেকে বলো যে এই ট্যুরটা তোমার জন্য কীরকম মনে হচ্ছে? খুব ভালো, শুধু এইটুকু। খুব ভালো, খুব ভালো, এর থেকে ভালো কিছু হয় না। আসলে বাঙালিদের দীঘার একটা আলাদাই ব্যাপার। তো দীঘা আসলে মনটা সত্যি ভালো হয়ে যায়, আর সত্যি খুবই ভালো লাগছে, এটাই হচ্ছে ব্যাপার। আর এর থেকে বেশি কিছু বলার নেই, মন থেকে খুব খুশি, আর সামনে আবারও আসবে। আসলে আমরা যখনই সুযোগ পাই ঠিক চলে আসি কোনো না কোনোভাবে। কখনো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা হয়, কখনো হয়ে ওঠে না। তো যাই হোক, আজকের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পেরে বেশ ভালো লাগলো। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওল্ড দীঘা। আর আমাদের মতো দেখলাম অনেক টুরিস্টেই এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওল্ড দীঘায়। আবার কেউ কেউ ওল্ড দীঘা থেকে হেঁটে হেঁটে আসছে নিউ দীঘায়। ঘড়ি কাটা এখন 7:30। বেশ কিছুটা সময় হাঁটার পর অবশেষে আমরা চলে আসলাম ওল্ড দীঘা মার্কেট। আমরা এখন ওল্ড দীঘা মার্কেটের এক প্রান্ত থেকে শুরু করব, ওল্ড দীঘা মার্কেটের টোটালটা তারপর ঘুরবো। আপনারা কাঁকড়া, বিভিন্ন ধরনের মাছ খেতে পারেন, মাছ ভাজা, তবে অবশ্যই দেখে শুনে বুঝে তারপর খাবেন। বাচ্চাদের রাইড করার জন্য রয়েছে এরকম ব্যবস্থা। এখানেও বিভিন্ন বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন খাবারের প্রচুর দোকানপাট রয়েছে। তবে 2024-এর দিকে অনেক পরিবর্তিত হয়েছে, সেটা বেশ চোখে পড়ার মতো। দেখুন সারিবদ্ধভাবে প্রচুর দোকানপাট, আর এখানে টুরিস্টের সংখ্যাটা অনেকটা বেশি। এখানে একটি সেলফি জোন রয়েছে আর কি, তোলার জন্য একটি বেস্ট প্লেস আর কি। তবে নিউ দীঘার তুলনায় কিন্তু ওল্ড দীঘা মার্কেট বেশ জমজমাট এবং টুরিস্টের পরিমাণও অনেকটা বেশি এখানে দেখলাম। আর এখানেও কিন্তু প্রচুর হোটেল রয়েছে। আপনারা নিউ দীঘায় না চাইলে বা নিউ দীঘায় যদি না থাকার ইচ্ছে থাকে, আপনারা ওল্ড দীঘাও হোটেল বুক করে থাকতে পারেন, অথবা এসে বুক করতে পারেন। প্রচুর হোটেল, দীঘা হোটেলের কোনো অভাব নেই। এখানেও প্রচুর খাবারের দোকান রয়েছে, মোমো, রোল, চাউমিন ইত্যাদি। আর বৃষ্টি শুরু হওয়ার কারণে আপাতত দোকানপাট অনেকটাই কমে গেছে। এখন মুহূর্তে হালকা বৃষ্টি হওয়ার কারণে টুরিস্টের পরিমাণটা অনেকটাই কমে গেছে আর কি। এখানে রয়েছে একটি সেলফি জোন, বিশ্ব বাংলা আই লাভ দীঘা। এখানে বসেও আপনারা সেলফি তুলতে পারেন। ওল্ড দীঘার একটি অন্যতম আকর্ষণীয় প্লেস। এখন ওল্ড দীঘায় সমুদ্র সৈকতে বসে আছি। তো এর সাথে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের বলে রাখি, আপনারা যদি বাসে আসেন, সেক্ষেত্রে যদি সরকারি বাসে আসেন 150 টাকার মধ্যে হয়ে যাবে। আর অন্যান্য বাসগুলো নন এসি 200 আর এসি 250, 300, একটু বার্গেনিং করে নেবেন। আর যদি আপনারা হাওড়া থেকে ট্রেনে আসেন, তাহলে 2S এর ভাড়া 105 টাকা, আর সিসি যেটা চেয়ার কার সেটা আছে 310 টাকা। তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে কোনো পরিবহনে আসতে পারেন দীঘা। তবে চেষ্টা করবেন সকাল সকাল দীঘা আসার জন্য, তাহলে সকালের যে ভিউটা এবং পরিবেশটা পাবেন অসাধারণ।
তবে শিয়ালদার লাইনে যে সকল রানাঘাট, কৃষ্ণনগর, কল্যাণী, নৈহাটি, কাঁচরাপাড়া এ সকল যারা আসতে চান দীঘায় তাদের ক্ষেত্রে কিন্তু বাসে আসাটাই বেস্ট। কারণ হাওড়া 6:50 যে ট্রেনটি ছেড়ে আসে দীঘার উদ্দেশ্যে, তো সকালবেলা ট্রেনটা ধরা কিন্তু অনেকটাই চাপের হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বাসেও আসতে পারেন। আর যদি আপনাদের সময় থাকে বা সুযোগ হয় যে হাওড়া রাতে থেকে যাবেন এবং সকাল ট্রেন ধরবেন, সেটাও আপনারা করতে পারেন। পরবর্তীতে হাওড়া দীঘার ট্রেনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। অন্যান্য খরচের কথা যদি বলি, এখানে হোটেল মোটামুটি 300, 400, 500, 1000, 1200 অনেক দামের বিভিন্ন ধরনের এসি, নন এসি হোটেল আপনারা পেয়ে যাবেন। তবে সবসময় চেষ্টা করবেন নিজেদের মতো করে হোটেল বুক করা। কারণ এখানে যে মিডলম্যান রয়েছে এক শ্রেণীর, তাদের দ্বারা যদি হোটেল বুক করেন সেক্ষেত্রে হোটেল প্রাইসটা অনেকটাই বেড়ে যাবে। তো নিজেদের মতো হোটেলটা বুক করুন। খাওয়া দাওয়ার বিষয় যেটা বলি, এখানে ভেজ মোটামুটি 80 টাকা থেকে শুরু, মিল সিস্টেম খাবার। আর নন ভেজ যদি খান, যেমন চিকেন আছে 200 টাকা, কাতলা মাছ আছে 170, রুই মাছ 130, ডিম ভাত খান সেই ক্ষেত্রে 120 টাকা ডবল ডিম। তো মোটামুটি এই হলো এই খাবারের ব্যাপার। আর ওল্ড দীঘা, নিউ দীঘা আপ ডাউন করলে সেক্ষেত্রে পার হেড 20 টাকার মতো পড়বে, টোটো বা অটো ভাড়া ফিক্সড প্রাইস একদম। সাইট সিনের ক্ষেত্রে শঙ্করপুর, মোহনা বা উদয়পুর এ সমস্ত জায়গায় যখনই করবেন অবশ্যই একটু দরদামটা করে নেবেন। আর এর সাথে যদি আপনারা বাস হতে চান তবে চেষ্টা করবেন রাতের দিকের বাস ধরার, তাহলে সারাদিনটা ঘুরে রাতের দিকের বাস ধরে চলে যাবেন শিয়ালদা বা যেখানে আপনাদের সুবিধা, ধর্মতলা। দীঘা থেকে 11টা পর্যন্ত বাস ছাড়ে ধর্মতলার উদ্দেশ্যে। আর অন্যান্য জায়গার বাসগুলো একটু দুপুর 12টার পর থেকে চলাচল শুরু হয়। আর সরকারি বাস যেটা রয়েছে সেটা লাস্ট বাস 4টা, 4:30টার দিক দিয়ে ছেড়ে যায় আর কি, কলকাতার উদ্দেশ্যে। আর এখান থেকে যখন বাড়ি ফেরার প্ল্যান করবেন অবশ্যই চেষ্টা করবেন রাতের বাস ধরার, তাহলে সারাদিনটা ঘুরে একদম নিশ্চিন্তে রাতের বাস ধরে আপনারা বাড়ি ফিরতে পারবেন। এই হলো দীঘা ভ্রমণের গুরুত্বপূর্ণ ইনফরমেশন। বৃষ্টি কমার সাথে সাথেই আবার আমরা বেরিয়ে পড়লাম ওল্ড দীঘা মার্কেটে। তো ওল্ড দীঘা তো আমাদের ঘোরা শেষ, এবার আমরা হোটেলের পথে যাবো। যেহেতু মোটামুটি এখন টাইম প্রায় 9:30, সব কিছু রেডি করতে হবে। হালকা পাতলা খাওয়া দাওয়ার পর তারপরে বেরোবো। এখান দিয়ে এসেছিলাম। তো ঘড়ির কাঁটা এখন রাত 10:40, আর ব্যাগ সম্পূর্ণভাবে একদম রেডি করে নিলাম এবং হোটেলটা ভালো করে চেক করে নিলাম যে কোথায় কিছু রয়েছে কিনা। আমাদের রিটার্ন টিকিট আমরা কেটে নিয়েছি, বাসে যাচ্ছি। তো আমাদের গাড়ি হলো 11টা, তো আমরা এখনই বেরিয়ে যাব। আর আমরা এখানে এসে যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম, এসিতে যাচ্ছি, যার ভাড়া হলো 250 টাকা। তো শিয়ালদার সামনে আমরা নেমে যাব। তো এই আর কি। আর এখানে ছোটো ছোটো অনেকগুলো বাস কাউন্টার রয়েছে, আপনারা যে কোনো একটি আপনাদের পছন্দ অনুযায়ী বাস কাউন্টার থেকে যাওয়ার টিকিটটা কেটে নিতে পারেন। তবে চেষ্টা করবেন সকাল সকাল কেটে নেওয়া, তাহলে পছন্দ মতন সিট পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরকম আর কি ছোটো ছোটো কাউন্টার। আমাদের গাড়ি চলে আসছে, আর তো কিছু সময়ের অপেক্ষা। এই গাড়িতেই বাড়ির পথে রওনা করব। আর বলে রাখি 2024-এর দীঘা কিন্তু সেই দীঘা নেই, অনেক পরিবর্তন, অনেক পরিবর্তন। এ হলো আমাদের সিট অ্যারেঞ্জমেন্ট, উপরে রাখার ব্যবস্থা। এদিকে আছে 3 জন আর এদিকটা রয়েছে 2 জন। এই হলো আমাদের বাস, আর বাসের কন্ডিশন আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই বাসেই করে যাব বাড়ির উদ্দেশ্যে। তো 2024-এ প্রথমবারের মতো দীঘা আসা আর কি। তো সকল স্মৃতি সাথে নিয়ে চললাম এবার বাড়ির দিকে। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।